দ্বিতীয় বিশ্বযুদ্ধে নছি জার্মানদের দু চোখের বিষ ছিল ইহুদিরা। তাদের দখল সব দেশেই, যেখানেই তারা ইহুদিদের পেত কুকুরের মতো গুলি করে মারত। যখন জার্মানদের হাত থেকে ইহুদিরা পালাবার পথ পাচ্ছিল না, তখনই কিছু আমেরিকান ইহুদি মিলে একটি টিম গঠন করে, যেটার নাম হলো বাস্টার্স। এই টিমটার উদ্দেশ্য হলো জার্মানদের উপর হিংস্র পশুর মতো আক্রমণ করা আর তাদের এমন অবস্থা করা যেটা দেখে তারা জীবনেও ইহুদিদের দিকে ফিরেও না তাকায়। এরপর এই বাস্টার টিমটি একের পর এক আতঙ্ক ছড়াতে থাকে। কিভাবে তারা জার্মানদের খতম করতে করতে হিটলার পর্যন্ত পৌঁছে যায়, সেই কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ইনগ্লোরিয়াস বাস্টার্স নামের এই মারাত্মক অ্যাকশনধর্মী মুভিটি। তো আমি আজকে সামিয়া আছি আপনাদের সাথে। তাহলে আজকে আর কোনো কথা না বাড়াই, সরাসরি এক্সপ্লেনেশনে যাওয়া যাক। মুভির শুরুতেই আমাদের দেখানো হয় 1941 সালের ফ্রান্সের একটি গ্রামের দৃশ্য। ফ্রান্স তখন জার্মান নছিদের দখলে। একজন মধ্যবয়স্ক লোককে একটা কাটা গাছের গুড়ির উপর কুড়াল চালাতে দেখা যায়। এই লোকটার নাম মিস্টার প্যারিয়াল ল্যাপাডাইট। সে একজন ফরাসি কৃষক। যখন সে কাজ করছিল তখন তার মেয়ে জুলি দূরেই কাপড় শুকাচ্ছিল। জুলি হঠাৎ তাদের বাড়ির সামনের দিক থেকে গাড়ি আসতে দেখে তার বাবা ল্যাপাডাইটকে ডেকে দেয়। ল্যাপাডাইট তাকে হাত ধোয়ার জন্য পানি এনে দিয়ে ঘরের ভিতর চলে যেতে বলে। ল্যাপাডাইট তার হাত মুখ ধুয়ে নিয়ে সামনের রাস্তার দিকে এগিয়ে যায়। অতঃপর রাস্তায় দাঁড় করানো গাড়ি থেকে নেমে একজন জার্মান মিলিটারি অফিসার তার দিকে এগিয়ে আসে। অফিসার ল্যাপাডাইটকে ফ্রেঞ্চ ভাষায় নিজের পরিচয় দেয়। তার নাম কর্নেল হ্যান্স লান্ডা। কর্নেলের সাথে পরিচয় হওয়ার পর ল্যাপাডাইট তাকে নিজের ঘরের ভিতরে নিয়ে আসে। সেখানে সে কর্নেলের সাথে নিজের 3 মেয়ের পরিচয় করিয়ে দেয়। ল্যাপাডাইট তার 3 মেয়ে সুজান, জুলি এবং শার্লিকে নিয়ে একটি গ্রামে থাকে। কর্নেল ল্যাপাডাইটের কাছে তার মেয়েদের সৌন্দর্যের প্রশংসা করে। আপ্যায়ন শেষ হওয়ার পর কর্নেল হ্যান্স ল্যাপাডাইটকে বলে তাদের মধ্যে কিছু প্রাইভেট কথা আছে, তাই ল্যাপাডাইট যেন তার মেয়েদেরকে কিছু সময়ের জন্য বাইরে পাঠিয়ে দেয়। কর্নেল হ্যান্স এইবার তার এখানে আসার কারণ বলতে শুরু করে। সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। জার্মান বাহিনী আর তার মিত্ররা চারদিকে ইহুদিদের খুঁজে বেড়াচ্ছে, কারণ হিটলার ইহুদিদেরকে চরম ঘৃণা করত আর যেখানেই তাদেরকে পেত সাথে সাথেই মেরে ফেলত। কর্নেল হ্যান্স ল্যান্ডাও এখানে একটি ইহুদি পরিবারকে খুঁজতে এসেছে। তার কাছে থাকা তথ্য অনুযায়ী এই গ্রামে 4টি ইহুদি পরিবার ছিল, যাদের মধ্যে 3টি পরিবারকে খুঁজে পাওয়া গেছে আর অন্য একটি পরিবারকে এখনো পাওয়া যাচ্ছে না। তাই কর্নেল হ্যান্স ল্যাপাডাইটের কাছে সেই পরিবার সম্পর্কে জানতে চায়। তখন ল্যাপাডাইট তাকে বলে সে কোনো ইহুদি পরিবারের খবর জানে না। কিছুদিন আগেই জার্মানরা এখানে সার্চ করতে এসেছিল, কিন্তু কোনো ইহুদিদেরকে না পেয়ে তারা ফিরে গিয়েছিল। কর্নেল হ্যান্স ল্যাপাডাইটের কাছে সেই ফ্যামিলির সব ডিটেলস জানতে চায় আর ল্যাপাডাইটও তাকে তাদের ব্যাপারে ইনফরমেশন দেয়। এরপর হ্যান্স ল্যাপাডাইটকে জিজ্ঞাসা করে যে এই পরিবারটা আসলে কোথায় গিয়েছে, এই ব্যাপারে সে কি কিছু জানে। উত্তরে ল্যাপাডাইট তাদেরকে জানায় যে সে তাদের স্পেনে পালিয়ে যাওয়ার কিছু গুজব শুনেছে। তবে কর্নেল হ্যান্স ছিল খুবই ধূর্ত লোক। সে ল্যাপাডাইটের কথা শুনে কিছুটা মুচকি হাসে এবং ল্যাপাডাইটকে বলতে থাকে ইহুদিরা হচ্ছে ইঁদুরের মতো, তারা গর্তে লুকিয়ে থাকে আর সুযোগ পেলেই বাইরে এসে দাঁত দিয়ে কাটে। আর তার বিশ্বাস এই মুহূর্তে ল্যাপাডাইটের ঘরে এইরকম কিছু ইঁদুর লুকিয়ে আছে। হ্যান্স ল্যাপাডাইটকে বলে যদি সে নিজের ইচ্ছায় সেই ইহুদি ফ্যামিলিকে তার হাতে তুলে দেয়, তাহলে ল্যাপাডাইটের পরিবার পুরোপুরি নিরাপদ থাকবে। আর এই কথা শুনে অগত্য ল্যাপাডাইটও তার পরিবারের কথা ভেবে ইহুদিদের লুকিয়ে থাকার কথা জানিয়ে দেয়। আসলে তারা যেখানে বসেছিল সেই ঘরের কাঠের মেঝের নিচেই ইহুদি পরিবারটা লুকিয়েছিল আর তাদের আশ্রয় দিয়েছিল ল্যাপাডাইট। অতঃপর ল্যাপাডাইট হ্যান্সকে সেই জায়গাটা দেখিয়ে দেয়। তখন হ্যান্স তাকে বলে তার জানা মতে ইহুদিরা ইংরেজি ভাষা বুঝতো না, তাই সে আবার ফার্সি ভাষায় কথা বলবে আর এর মধ্যে তার সৈন্যদেরকে সেখানে নিয়ে আসবে। সুতরাং ল্যাপাডাইট যেন তার কথায় তালে তাল মিলায়। কথা মতো হ্যান্স ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে শুরু করে। সে এমন ভান করে যেন
শেপার্ডাইটের কথায় সন্তুষ্ট হয়ে সে ঘর সার্চ না করেই চলে যাচ্ছে, কিন্তু আসলে সে দরজার দিকে গিয়ে ইশারায় তার সৈন্যদেরকে ডেকে নিয়ে আসে। এরপর ঘরের পাটাতনের উপর দিয়ে ইহুদিদের উপর ফায়ার করার আদেশ দেয়। সাথে সাথেই কয়েকজন জার্মান সৈন্য তাদের রাইফেল দিয়ে জায়গাটার উপর অ্যাম্বুশ শুরু করে। গুলির চোটে পুরো মেঝে ঝাঁঝরা হয়ে যায় এবং ইহুদি পরিবারের সবাই সেখানেই মারা পড়ে। কিন্তু তাদের মধ্যে সুজানা নামের মেয়েটি কোনো রকমে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় মুভির দ্বিতীয় চ্যাপ্টারে, যেখানে ইউএস আর্মির একজন অফিসার লেফটেন্যান্ট এলডোরেন একটি টিম তৈরি করছেন। এই টিমটায় 8 জন আমেরিকান ইহুদি আছে, যাদের লক্ষ্য হবে গেরিলা অ্যাটাকের মাধ্যমে নচ্ছিদের সামনে পাওয়া মাত্রই উপরে পাঠিয়ে দেওয়া। এলডোরেন তার সৈন্যদেরকে কমপক্ষে 100 জন করে নচ্ছি জার্মানদেরকে মারার টার্গেট দেয় এবং এই টিমটির নাম হবে বাস্টার্ড। আর এরা শুধু নচ্ছিদেরকে মারবেই না, মারার পর তাদের প্রত্যেকের মাথা কেটে এলডোরেনের কাছে হাজির করতে হবে। এভাবেই প্রতি সোলজারদের লক্ষ্য থাকবে কমপক্ষে 100টা মাথা হাজির করা। এদের সবার টার্গেট হলো জার্মানদের উপর হিংস্রভাবে অত্যাচার করা, যাতে পুরো নচ্ছি শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অতঃপর প্ল্যান মোতাবেক বাস্টার টিম কাজ শুরু করে দেয়। ছদ্মবেশে গেরিলা আক্রমণ করে তারা একের পর এক নচ্ছি শিবিরদেরকে ধরাশয়ী করতে থাকে। পুরো জার্মান শিবির এখন বাস্টার টিমের ভয়ে কাঁপছে। তাদের এই কাণ্ডে খুব দ্রুতই হিটলার পর্যন্ত এই কথা চলে যায় এবং সাথে সাথেই হিটলার তার জার্মান অফিসারদেরকে নিয়ে বৈঠকে বসে। অতঃপর হিটলার এই বাস্টার টিমের কাহিনীগুলো শুনে পাগলের মতো হয়ে যায় এবং তার কমান্ডিং অফিসারদেরকে আদেশ দেয় যত দ্রুত সম্ভব এই বাস্টার টিমকে ধরে তার কাছে হাজির করতে। কিন্তু এদেরকে ধরা কি আদৌ এত সহজ ছিল? এরা চিলের মতো ছদ্মবেশে এসে সব লণ্ডভণ্ড করে দিয়ে যায়। আর তখনই হিটলারের কাছে একটা ফোন আসে। ফোনে এক অফিসার তাকে জানায় একজন সোলজারকে পাওয়া গেছে যারা বাস্টার টিমের এই সকল কাণ্ড কারখানা নিজ চোখে দেখেছে। অতঃপর হিটলার সেই সোলজারকে সাথে সাথেই ডেকে পাঠায় এবং তখন সেই সোলজার যেই বর্ণনা দেয় তা শুনে সবার চোখ কপালে উঠে যায়। তার বর্ণনা অনুযায়ী সেই সোলজারের টিমের কমান্ডার ছিল সার্জেন্ট ওয়ালনার। বাস্টার টিম অন্যান্য সব অপারেশনের মতো এদের উপরেও গেরিলা অ্যাটাক করে তাদের বন্দী করেছিল। লেফটেন্যান্ট এলডোরেন ওয়ালনারের কাছে দূরে থাকা একটা আর্মি ক্যাম্পের সব ডিটেলস জানতে চায় আর এর বিনিময়ে সে ওয়ালনারকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু ওয়ার্নার একজন ঘাড়তেরা জার্মান, সে তাতে কোনোভাবেই রাজি হয় না। তাই এলডোরেন তখন তার টিমের দুর্ধর্ষ সব সদস্যের পরিচয় একে একে ওয়ার্নারের কাছে তুলে ধরে। বাস্টার টিমের সদস্য হুগো স্টিগলিউসকে পুরো জার্মান নচ্ছি বাহিনী চিনে। এই লোকটা জার্মান হওয়ার সত্ত্বেও তারই বাহিনীর 13 জন অফিসারকে খুন করেছিল আর এই জন্যে তাকে মৃত্যুদণ্ড না দিয়ে বার্লিনের নির্বাসনে পাঠিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু এই খবর বাস্টার টিমের কানে পৌঁছে গেলে হুগোর আর বার্লিন যাওয়া হয়নি। হুগো স্টিগলিউসকে যে জেলে বন্দি রাখা হয়েছিল, টিম বাস্টার্ড সেখানে পৌঁছে যায় এবং সেখানকার সব গার্ডদেরকে হত্যা করে তারা পৌঁছে যায় হুগোর সেলের সামনে। লেফটেন্যান্ট এলডোরেন হুগোকে তার টিমে জয়েন করার ইনভাইটেশন দেয় আর হুগোও তখন বাস্টার টিমে জয়েন করে নেয়, কারণ একজন জার্মান হওয়ার সত্ত্বেও নচ্ছি টিমের প্রতি হুগোর ছিল তীব্র ঘৃণা। বাস্টার টিমের আরেক ভয়ানক দুর্দর্শ মেম্বার হলো সার্জেন্ট জনি। এই ডনি একাই পুরো জার্মান বাহিনীর মনে ভয়ের কাঁপুনি ধরিয়ে দিয়েছে। তাকে সবাই দ্য বিয়ার জিও অর্থাৎ ইহুদি ভাল্লুক হিসেবে এক নামে চিনত। এলডোরেন ওয়ালনারকে বলে যদি ওয়ালনার না চায় তার নিজেরও এই পরিণতি হয়, তাহলে তার সামনে থাকা ম্যাপে জার্মানদের ক্যাম্পের পজিশনটি জানিয়ে দিতে। কিন্তু ওয়ার্নার তো সেটি কোনোভাবেই করবে না। ওয়ার্নারের সাথে তারা সেখানে তার পুরো স্কোয়াডকেই বন্দি করে রেখেছে। তখন এলডোরেন দূরে থেকে ডনিকে ডাক দেয় আর ডনিও তার সেই বিখ্যাত মুগুর নিয়ে ওয়ার্নারের সামনে হাজির হয়। তখন এলডোরেন তাকে বলে এই জার্মান সোলজার তার দেশের জন্য শহীদ হতে চায়, তাই তাকে সোজা শহীদ করে দাও। আর ডনি তার মুগুরের একবারিতে ওয়ার্নারের খুলি ফাটিয়ে দেয়। বিভৎস এই দৃশ্য দেখে সেখানে থাকা অন্যান্য সোলজাররা ভয়ে কাঁদতে থাকে। তখন সেখানে থাকা বাকি আর্মিদেরও তারা মারতে শুরু করে, কিন্তু লেফটেন্যান্ট এলডোরেন একজনকে তার কাছে ডেকে নেয়
এলডোরেন লোকটাকে বলে ওয়ার্নারের মতো মাথার খুলি ফাটাতে না চাইলে জার্মান ক্যাম্পের লোকেশন আর ডিটেলস দিতে বলে, আর লোকটাও তার জীবনের মায়ায় সবকিছু খুলে বলে দেয়। তখন এলডোরেন লোকটাকে জিজ্ঞাসা করে সে যুদ্ধের পর কি করবে। লোকটা তখন উত্তর দেয় সে নিজের মায়ের কাছে ফিরে যাবে আর ইউনিফর্ম পুড়িয়ে ফেলবে। তখন এলডোরেন তাকে বলে ইউনিফর্ম হলো নচ্ছিদের পরিচয়, কিন্তু তুমি যেহেতু ইউনিফর্ম রাখবে না তাই আমি তোমাকে নচ্ছি হিসেবে চিহ্নিত করে একটা উপহার দিতে চাই। আর এটা বলেই এলডোরেন তার পকেট থেকে একটা ছুরি বের করে। অতঃপর সিন বর্তমানে শিফট হয়, যেখানে সেই সোলজারটি তার মাথার ক্যাপটি সরায় এবং তার কপালের দিকে তাকিয়ে হিটলার নিজেও বিস্মিত হয়ে যায়। এলডোরেন তার কপালে ছুরি দিয়ে একটি চিহ্ন খোদাই করে দিয়েছিল। সোলজারটির মুখে এমন বর্ণনা শুনে হিটলারের মাথা পুরোপুরি গরম হয়ে যায়। সে লোকটিকে বলে এসব কথা যেন কোনোভাবেই বাইরে না যায়, কারণ যদি এগুলো ছড়িয়ে পড়ে তাহলে সৈন্যদের মনোবল দুর্বল হয়ে যাবে। আর সেই সোলজারটিও হিটলারের ভয়ে তার কথায় হ্যাঁ সূচক উত্তর দেয়। পরের সিনে আমাদের দেখানো হয় প্যারিসের একটা সিনেমা হল, যেটার মালিক ছিল ইমানুয়েলে মিমিও নামের একটি মেয়ে। একদিন রাতের বেলা সে মইয়ের উপর চড়ে তার হলের সামনের দিকটা ক্লিন করছিল। আর একটি ব্যাপার, আসলে মিমিও ছিল সুজানা নামের সেই মেয়েটি যাকে আমরা মুভির শুরুর দৃশ্যে পালিয়ে যেতে দেখেছিলাম। যাই হোক, অতঃপর কাজ করার সময় সেখানে একজন জার্মানি সোলজার আসে। সেই জার্মানি সৈন্য সুজানার সাথে সিনেমা নিয়ে আলাপ করতে করতে খাতির জমানোর চেষ্টা করে, তবে সুজানা তার প্রতি কোনো ইন্টারেস্ট দেখায় না। তখন কাজ শেষে সুজানা যখন চলে যাচ্ছিল তখন সেই লোকটা তার পরিচয় জানতে চায়, আর তখন সুজানাও তাকে স্বাভাবিকভাবেই তার ফেক আইডি কার্ডটি দেখিয়ে দেয়। আর জার্মান সৈন্য তখন নিজের পরিচয় দেয়, তার নাম ফ্রেডরিক জোলার। এর পরের দিন সুজানার সাথে আবারও দেখা হয় সেই ফ্রেডরিকের। জোলার সেখানে এসে আগের দিনের মতোই তার সাথে খাতির জমাতে চায়, কিন্তু সুজানা এবারও তাকে একদমই পাত্তা দেয় না এবং সে জোলারকে সরাসরি বলে দেয় যে যদি তার কোনো ফ্রেঞ্চ গার্লফ্রেন্ড লাগে তবে সে অন্য মেয়ে খুঁজতে। আর তাদের কথা বলার সময় সেখানে কিছু জার্মান অফিসার আসে। জোলার আসলে জার্মানদের কাছে একজন ওয়ার হিরো, আর সেখানে থাকা একজন মহিলা তো সুজানাকে বলেই ফেলে আপনি খুবই লাকি যে এমন একজন মানুষ পেয়েছেন। তখন জোলার বলে ওঠে সে সুজানার বয়ফ্রেন্ড নয়। অতঃপর তারা সবাই চলে গেলে সুজানা জোলারকে জিজ্ঞাসা করে যে সে যুদ্ধে এমন কি করেছে যাতে সবাই তাকে এত সম্মান করে। জোলার তখন তাকে সেই কাহিনী খুলে বলে। জোলার ছিল একজন স্নাইপার, সে শহরে একটি টাওয়ারে একজন স্নাইপার হিসেবে ডিউটিতে ছিল, আর তার 3 দিনের ডিউটিতে সে প্রায় 300 জন এনিমি সোলজারকে মেরে ফেলেছিল। অতঃপর এই ঘটনা জার্মানদের মুখে মুখে ছড়িয়ে পড়লে সে সবার কাছে হিরো হয়ে ওঠে এবং তাকে নিয়ে একটা সিনেমাও বানানো হয়েছে, যার ডিরেক্টর জোসেফ গবেল। সে জার্মান প্রোপাগান্ডা মিনিস্টার এবং হিটলারেরও খুব কাছের লোক। তার সেই সিনেমার নাম ন্যাশন প্রাইড। সুজানা জেলারের কাছ থেকে এই কাহিনী শোনার পরপরই সেখান থেকে হঠাৎ উঠে চলে যায়, আর সুজানার এইভাবে চলে যাওয়াতে জোলার কিছুটা অবাকই হয়। পরের দিন সুজানা আগের মতোই তার সিনেমা হলের সামনের দিকটা ক্লিন করছিল, আর সেই মুহূর্তেই তার সামনে 2 জন জার্মান অফিসার একটা গাড়ি নিয়ে থামে এবং তারা এক প্রকার জোর করেই তাকে একটি ডিনার পার্টিতে নিয়ে যায়। আর সেখানে সুজানের সাথে দেখা হয় জোলারের। অতঃপর জোলার সুজানাকে পরিচয় করিয়ে দেয় প্রোপাগান্ডা মিনিস্টার গবেলসের সাথে। সেখানে তাদের সাথে একজন জার্মান মেজরও ছিল, যার নাম ডিটার হেলস্ট্রম। এছাড়াও ছিল গবেলসের ইন্টারপ্রেটার। এরপর খাওয়া আর ড্রিঙ্কসের ফাঁকে ফাঁকে গবেলস সুজানাকে বলতে থাকে কেন তাকে আসলে এখানে ডাকা হয়েছে। ফ্রেডরিক জোলার সুজানার ব্যাপারে বারবার গবেলসের কাছে বলছিল আর বারবার তাকে কনভিন্স করার চেষ্টা করছিল যে সিনেমার প্রিমিয়ার ভেন্যু বদলে সুজানার থিয়েটারে নিয়ে যেতে। এরপর গবেলস সুজানাকে তার থিয়েটারের ডিটেলসের ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে দেখা যায় আগের ভেন্যুর চাইতে সুজানের থিয়েটার আরো ছোট। কিন্তু জোলার গবেলসকে এই ব্যাপারে
প্রিমিয়ারেও কনভিন্স করে ফেলে। অতঃপর গবেলস সুজানার থিয়েটারে প্রিমিয়ার করতে রাজি হয়। এরপর খাওয়া দাওয়া শেষে গবেলস চলে যাওয়ার জন্য উঠলে সেখানে হঠাৎ করে তাদের সিকিউরিটি চিফ চলে আসে এবং এই চিফ আর কেউ না, সিনেমার শুরুতেই দেখানো সেই জার্মান অফিসার হ্যান্স ল্যান্ডা। সেই মুহূর্তেই তার নাম শুনে সুজানা আটকে ওঠে। গবেলস হ্যান্স ল্যান্ডাকে সুজানার সাথে পরিচয় করিয়ে দেয়। হ্যান্স অবশ্য সুজানাকে চিনতে পারেনি, কারণ 3 বছর আগে সুজানা যখন অ্যাম্বুশ থেকে পালিয়ে গিয়েছিল তখন হ্যান্স তাকে শুধু পিছন থেকে দেখেছিল। অতঃপর গবেলস চলে যাওয়ার পর হ্যান্স সুজানার সাথে প্রাইভেটলি কথা বলতে চায়। তখন জোলার অবশ্য তাকে বাধা দিয়ে সুজানাকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু হ্যান্স বলে সিকিউরিটি চিফ হিসেবে এই ফর্মালিটি তাকে পালন করতেই হবে। হ্যান্স সুজানার সাথে স্বাভাবিকভাবেই কথা বলতে শুরু করে, আর সুজানাও খেতে খেতে তার সাথে কথা বলে। হ্যান্স সুজানার কাছে তার সিনেমা হলের অরিজিন জানতে চায়। তখন সুজানা জানায় এই সিনেমা হলটা আগে তার এক চাচার সম্পত্তি ছিল, আর সে সেখানে থিয়েটার প্রজেকশনিস্ট হিসেবে কাজ করত। এরপর তার চাচা চাচি দুজন মারা যাওয়ার পর এই হলটা সুজানাই চালায়। হ্যান্স সুজানার কথায় কনভিন্স হয় আর তাকে বলে প্রিমিয়ারের প্রজেক্টনিস্ট হিসেবে সুজানা নিজেই যেন কাজ করে। এরপর কথা শেষের দিকে হ্যান্স সুজানাকে বলে তার আরো কিছু একটা জিজ্ঞাসা করার দরকার ছিল, আর কথাটা শুনেই সুজানার বুকে কাঁপন ধরে যায়। কিন্তু হ্যান্স তখন তাকে বলে ওঠে তার আসলে কথাটা মনে পড়ছে না, হয়তো এই কথাটা তেমন বেশি ইম্পর্টেন্ট না, এবং এরপর সুজানকে সে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। আর হ্যান্স চলে যাওয়ার পর সুজানা যেন হাফ ছেড়ে বাঁচে। আর এর পরের সিনে গবেলস আর তার পুরো টিমকে সুজানার সিনেমা হলে ভিজিট করতে দেখা যায়। অতঃপর তারা চলে গেলে সুজানার লাভার মার্সেল তাকে জিজ্ঞাসা করে তারা আসলে কি করতে চাচ্ছে। মূলত মার্সেল আর সুজানা দুজনে মিলেই এই সিনেমা হলটা অপারেট করে। তখন সুজানা মার্সেলকে জবাব দেয় তারা একটি নোটসি ফিল্ম শো করতে যাচ্ছে, আর মার্সেল সুজানার কথা শুনে অবাক হয়ে যায়। তবে সুজানা তখন তাকে জানায় সে আসলে অন্য একটা প্ল্যান করছে। মূলত ফিল্ম প্রিমিয়ারের সময় সে পুরো হলটাই উড়িয়ে দিতে চায়, আর মার্সেল তার এই প্ল্যান শুনে পুরোপুরি থমকে যায়। সুজানার প্ল্যান হলো নাইট্রেট ফিল্ম দিয়ে প্রিমিয়ারের সময় পুরো অডিটোরিয়াম জ্বালিয়ে ফেলা। তার কাছে 300টারও বেশি নাইট্রেট ফিল্ম ছিল, আর এই ফিল্মগুলো এতটাই দক্ষ ছিল যে কোনোভাবে যদি একটি ফিল্মের রিলের ভিতরে একটু হলেও আগুন লাগে তাহলে তা ধাউ ধাউ করে জ্বলে উঠবে। তাই সুজানা মার্সেলের কাছে তাদের ফিল্ম মেকিং ইকুইপমেন্টসগুলোর ব্যাপারে জানতে চায়, কারণ সুজানা নৎসিদের জন্য একটি ফিল্ম শুট করতে চায় যেটা সে তাদের মরার আগে স্ক্রিনে দেখাবে। সে প্রত্যেকটি নৎসিদের চোখে মৃত্যুর ভয় দেখতে চায়। অন্যদিকে ব্রিটিশ আমেরিকান এলাইট ফোর্স আরেক প্ল্যান করে বসে আছে। ব্রিটিশ ফোর্স কমান্ডিং অফিসার এড ফিনিক ডেকে পাঠিয়েছে লেফটেন্যান্ট আর্চি হিকক্সকে। হিকক্স যুদ্ধের আগে একজন ফিল্ম ক্রিয়েটর ছিল, তাই সে সিনেমার ব্যাপারে খুব ভালোই বোঝে। কমান্ডার ফিনিক তাকে অপারেশন কিনো নামের একটা মিশনের দায়িত্ব দেয়। তার কাজ হবে গবেলসের সেই ন্যাশন প্রাইড ফিল্মের প্রিমিয়ারে নৎসিদেরকে উড়িয়ে দেওয়া, কারণ সেই ফিল্মে অনেক উঁচু পদের নৎসিরা আসবে, তাই এই অপারেশন অনেক ইম্পর্টেন্ট। আর হিকক্সকে এই অপারেশনে সাহায্য করবে বাস্টার টিমের দুজন জার্মান মেম্বার আর একজন জার্মান ফিল্ম স্টার, যে বর্তমানে একজন ব্রিটিশ আন্ডারকভার এজেন্ট। কিন্তু তারা এটা জানতো না যে শেষ মুহূর্তে জোলারের কথায় ফিল্ম প্রিমিয়ারের ভেন্যু বদলে গেছে, তাই তারা আগের থিয়েটারেই হামলার প্ল্যান করতে থাকে। অতঃপর প্ল্যান মোতাবেক হিকক্স নাদিম নামের একটা গ্রামে গিয়ে লেফটেন্যান্ট এলডোরেনের সাথে দেখা করে। এরপর হিকক্স সেখান থেকে বাস্টার টিমের দুজন জার্মান অরিজিন মেম্বারকে নিয়ে যায় একটা সরাইখানায়। সেই সরাইখানাটা ছিল একটি বিল্ডিং এর বেসমেন্ট। অন্যদিকে এলডোরেন বাস্টার টিমের বাকি সদস্যদের নিয়ে বেসমেন্টের উপরে ঘাপটি মেরে বসে থাকে। সেই সরাইখানায় তাদের সাহায্য করার জন্য জার্মান ফিল্ম স্টার ভন হ্যামারস্মার্ক আগে থেকেই উপস্থিত ছিল। এরপর হিকক্স আর বাস্টার টিমের দুজন মেম্বার সেখানে গিয়েছিল জার্মান সৈনিকদের ছদ্মবেশে। সেখানে ড্রিঙ্কস করার ফাঁকে ফাঁকে তারা হ্যামারস্মার্কের থেকে প্রিমিয়ারের খুঁটিনাটি ইনফরমেশন জেনে নিচ্ছিল। তখন কথা বলার মাঝে মাঝে একজন জার্মান সোলজার উইলহেম এসে তাদেরকে বিরক্ত করলে হিকক্স তাকে জার্মান ভাষায় ধমকাতে যায়, আর এই ধমকাতে গিয়েই বাধে মহা বিপত্তি। আসলে হিকক্সের জার্মান অ্যাকসেন্ট ততটা পরিষ্কার ছিল না,
তার কথায় ব্রিটিশ টান স্পষ্ট ছিল আর উইলহেম সেই ব্যাপারটা স্পষ্ট ধরে ফেলে। সাথে সাথেই সে হিকক্সকে তার মিলিটারি অরিজিন জিজ্ঞাসা করে। তখন সেখানে থাকা বাস্টার্স মেম্বার স্টিগলিস তাকে টেনে ধরে এবং বলে একজন উচ্চপদস্থ কমান্ডারের সাথে এভাবে আচরণ করলে সে শাস্তি পেতে পারে। কিন্তু উইলহেমের সাথে আরও একজন হিকক্সের উপর সন্দেহ করেছিল। সে ছিল কোনার দিকে টেবিলে বসা মেজর হেলস্ট্রিম। সে হিকক্সের টেবিলের সামনে এসে বলে, আমিও তোমার অ্যাকসেন্ট অ্যাবনর্মালিটি ধরতে পেরেছি। তাই হেলস্ট্রমও হিকক্সকে তার মিলিটারি অরিজিন জিজ্ঞাসা করে। হিকক্স তখন জানায় সে আসলে জার্মানির একটা প্রত্যন্ত গ্রামে বেড়ে উঠেছে আর ওখানকার সবার জার্মান এক্সটেন্স একটু অন্যরকম। এবং তখন হ্যামারস্মার্কও মেজরকে জানায় হিকক্স আসলে ফ্রান্সে এসেছে তার সাথে ডেট করার জন্য, আর তার সাথে থাকা বাকি দুজন হচ্ছে হিকক্সের ফ্রেন্ড। এবং তাদের এই কথায় মেজর হেলস্ট্রমকে দেখে মনে হয় সে তাদের কথা বিশ্বাস করে নিয়েছে। এরপর এক পর্যায়ে স্টিগলিস হেলস্ট্রমকে বলে তারা চার বন্ধু অনেকদিন পর একসাথে দেখা করেছে। আর তখন হেলস্ট্রম বলে ওঠে, ঠিক আছে আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে একটা ড্রিঙ্ক করে যাই। অতঃপর হিকক্স সবার জন্য ড্রিঙ্কস অর্ডার করে। এরপর লেফটেন্যান্ট হিকক্স তার ড্রিঙ্কস পান করলেই মেজর হেলস্ট্রম তার পিস্তল বের করে, কারণ হিকক্সের ড্রিঙ্কস অর্ডার করার স্টাইল দেখেই সে বুঝে যায় যে সে মোটেই জার্মান নয়। মূলত জার্মানরা হাতের ইশারায় 3 সংখ্যাটাকে দেখানোর জন্য বুড়ো আঙুল আর তার পাশের 2 আঙুল তোলে, কিন্তু হিকক্স তুলেছিল তার হাতের মাঝের 3 আঙুল। তার অ্যাকসেন্ট শুনে প্রথমেই সন্দেহ হয়েছিল, তবে এইটা দেখার পর মেজর হেলস্ট্রম কনফার্ম হয়ে যায় যে হিকক্স আসলে কোনো ছদ্মবেশী। তখন মেজর বলে ওঠে সে হিকক্সের দিকে পিস্তল তাক করে রেখেছে, সুতরাং সে যেন সত্যিটা বলে দেয়। আর হিকক্স তখন নিজের পিস্তল বের করে আর বলে সে তো শুরু থেকেই টেবিলের নিচ থেকে মেজরের দিকে পিস্তল তাক করেছিল। হিকক্স এইবার বলে ধরা যখন পড়েই গিয়েছি সুতরাং ইংরেজিতেই কথা বলি, সময় এসেছে তোমাদেরকে উপরওয়ালার কাছে পাঠিয়ে দেওয়ার। এই কথা বলা মাত্রই হিকক্স এবং পাশে থাকা স্টিগলিস মেজরকে গুলি করে। সাথে সাথেই পুরো সরাইখানায় হুলস্থুল লেগে যায়। জার্মান সৈন্য আর হিকক্সের টিমের মধ্যে গোলাগুলি শুরু হয়। তীব্র গোলাগুলিতে হিকক্স আর বাস্টার টিমের 2 জন সহ প্রায় সকল জার্মানরাও মারা পড়ে এবং অবশেষে শুধু বাকি থাকে উইলহেম আর হ্যামারমার্ক। ইতোমধ্যেই গোলাগুলির শব্দ শুনে উপর থেকে এলডোরেন সিঁড়ির দিকে নেমে আসে এবং সোজা ঘরে না নেমে আগে কয়েকবার ফায়ার করে। আর উইলহেমও তখন সিঁড়ির দিকে গুলি শুরু করে। তখন এলডোরেন চিৎকার করে জিজ্ঞাসা করে সেখানে কে কে আছে। উইলহেম তখন তার নিজের পরিচয় দেয়। তখন এলডোরেন জানতে চায় তাদের পক্ষের কেহ বেঁচে আছে কিনা, আর সাথে সাথেই তখন হ্যামারস্মার্ক কথা বলে ওঠে। আর তখন উইলহেম বুঝতে পারে এই মেয়েটি ব্রিটিশ আমেরিকানদের পক্ষে কাজ করছে। তখন উইলহেম বলে সে আজকেই বাবা হয়েছে, তাই তাকে যেন এখান থেকে যেতে দেওয়া হয়। তখন এলডোরেন বলে ঠিক আছে তোমাকে যেতে দেওয়া হবে, তবে প্রথমে তাদের একজন সঙ্গী গিয়ে হ্যামারস্মার্ককে নিয়ে আসবে, আর তারপর উইলহেম চলে যেতে পারবে এবং কারো কাছেই কোনো বন্দুক থাকবে না। তবে তখন উইলহেম এলডোরেনের কথায় রাজি হলেও তাকে পুরোপুরি ভরসা করে উঠতে পারে না, তাই সে বন্দুকের উপর থেকে চোখ সরায় না। অতঃপর এলডোরেন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে একটু নিচে নেমে আসে এবং তখন সে দেখতে পায় উইলহেম বন্দুকের দিকেই তাকিয়ে আছে। তখন এলডোরেন বলে আমাদের মধ্যে তো বন্দুক না রাখার চুক্তি হয়েছিল, সুতরাং আমাদের মধ্যে যদি কেহ মারা যায় তাহলে উপর থেকে গ্রেনেড ফেলে তোমাকেও মেরে ফেলা হবে। তখন উইলহেম বন্দুক ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় আর হ্যামারস্মার্ককে নিয়ে যেতে বলে। তবে সে বন্দুক ছেড়ে দিয়ে দাঁড়ানোর পরপরই হ্যামারস্মার্ক পাশে থেকে একটা পিস্তল তুলে তার বুকে গুলি চালিয়ে দেয়। বেচারা উইলহেম নিজের জীবনের সবচেয়ে খুশির দিনেই এভাবে মারা পড়ে। এরপর সেখান থেকে হ্যামারস্মার্ককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতঃপর সেখানে থাকা ডাক্তার এসে তার হাঁটুতে লাগা গুলিটা বের করতেই যাচ্ছিল, কিন্তু তখনই এলডোরেন এসে ডাক্তারকে অন্য ঘরে পাঠিয়ে দেয় এবং সে হ্যামারস্মার্কের হাঁটুতে লাগা সেই গুলির
জায়গাটিতেই আঙুল দিয়ে চেপে ধরে, কারণ সে মনে করছিল যে এই ঘটনার পিছনে হ্যামারস্মার্ক জড়িত, কারণ সে একগাদা জার্মান সৈনিক দিয়ে ভরা সরাইখানায় হিকক্সকে ডেকেছিল। কিন্তু তখন হ্যামারস্মার্ক ব্যথায় কাঁচরাতে কাঁচরাতে বলে সে আসলে জানতোই না এখানে জার্মানরা চলে আসবে। আসলে উইলহেম সেই দিনই তার বাবা হওয়ার খবর পেয়েছিল, আর সে ছুটি নিয়ে নিজের সঙ্গীদেরকে এখানেই পার্টি করতে ডেকেছিল। আর তার এই কথা শুনে এলডোরেন তাকে বিশ্বাস করে এবং তার চেপে রাখা আঙুলটা সরিয়ে নেয়। এরপর সে হ্যামারস্মার্ককে জিজ্ঞাসা করে কিভাবে গোলাগুলি শুরু হয়েছিল। উত্তরে হ্যামারস্মার্ক বর্ণনা দেয় কিভাবে হিকক্স ব্রিটিশ কায়দায় ড্রিঙ্কস অর্ডার করে ধরা পড়ে গিয়েছিল, এবং হ্যামারস্মার্ক এলডোরেনকে এটিও জানায় যে ফিল্ম প্রিমিয়ারের লোকেশন চেঞ্জ হয়ে গিয়েছে, আর এইবার সেখানে স্বয়ং হিটলার জয়েন করতে যাচ্ছে। সুতরাং এর মানে এই মিশন এবার আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ হিটলারকে মারতে পারলেই তো কেল্লা ফতে। তাই লেফটেন্যান্ট এলডোরেন এবার নিজেই তার দুই সঙ্গীকে নিয়ে প্রিমিয়ারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু একটাই সমস্যা ছিল, তারা জার্মান ভাষা একদমই জানতো না, তবে তারা কিছুটা ইতালিয়ান বলতে পারে। তাই এইবার ইতালিয়ান কারো ছদ্মবেশে তারা সেখানে যাবে, আর তাদেরকে সেখানে নিয়ে যাবে হ্যামারস্মার্ক। কিন্তু হ্যামারস্মার্কের যে অবস্থা তাতে সে হাঁটতে পারে কিনা তাই সন্দেহ। তবে তখন এলডোরেন তাকে বলে চিন্তা করো না, ডক্টররা তোমাকে এমন পেন কিলার দেবে যে তুমি আজীবন ব্যথাই অনুভব করবে না। অন্যদিকে আমরা দেখতে পাই সেই বেসমেন্টের সরাইখানায় লঙ্কা কাণ্ড ঘটে যাওয়ার পর সেইখানে ইনভেস্টিগেট করতে আসে এইবার হ্যান্স ল্যান্ডা। তখন হ্যান্স সেখানে একটা জুতা আর একটা রুমাল খুঁজে পায়, যেগুলো ছিল হ্যামারস্মার্কের। আর এতেই ল্যান্ডা বুঝতে পারে এই ঘটনার সাথে হ্যামারস্মার্কের কিছু না কিছু কানেকশন অবশ্যই আছে। অতঃপর এর পরের সিনে আমরা সুজানাকে দেখতে পাই, যে কিনা নৎসি ফিল্মের জন্য প্রজেকশন সেটআপ রেডি করছিল। আর ইতোমধ্যেই থিয়েটারে জার্মান লোকগুলোও আসতে শুরু করে। এরপর সুজানা তার থিয়েটারের দোতলা থেকে নিচে নেমে ফ্রেডরিক জোলার এবং গবেলের সাথে দেখা করে। ওদিকে হ্যান্স ল্যান্ডাও এই প্রিমিয়ারে উপস্থিত আছে সিকিউরিটি চিফ হিসেবে, এবং হ্যামারস্মার্কও এসেছে এলডোরেন এবং তার দুই সঙ্গীকে নিয়ে। ল্যান্ডা হ্যামারমার্ককে অনেক আগে থেকেই চিনত, তাই সে হ্যামারমার্ককে দেখেই এগিয়ে যায় এবং সাথে সাথেই জিজ্ঞাসা করে তার পায়ে কি হয়েছে, কারণ হ্যামারস্মার্কের পায়ে তখনও ব্যান্ডেজ মোড়ানো ছিল। সে তখন জবাব দেয় গতকাল পাহাড়ে উঠতে গিয়ে তার পায়ে আঘাত লেগেছে। মূলত এই কথা তাকে এলডোরেন শিখিয়ে দিয়েছিল, কিন্তু আসলে তো সে ধরা পড়েই গিয়েছে, কারণ গতকাল যদি সে পাহাড়েই উঠে তাহলে ল্যান্ডা সেই সরাইখানায় তার জুতো আর রুমাল খুঁজে পায় কিভাবে। ল্যান্ডা শুরুতেই হ্যামারস্মার্কের মিথ্যা ধরে ফেলেছিল, কিন্তু তখন সে সেটা তাকে বুঝতে দেয় না এবং সে এমন একটা ভাব করে যেন সে তার কথা বিশ্বাস করে ফেলেছে। তখন হ্যামারস্মার্ক এলডোরেন আর তার দুই সঙ্গীকে পরিচয় করিয়ে দেয়, যেখানে এলডোরেন হলো ইতালিয়ান একজন স্ট্যান্ডম্যান, আর তার সঙ্গী ডনি হলো ক্যামেরাম্যান এবং আরেকজন তার অ্যাসিস্ট্যান্ট। এভাবেই হ্যামারস্মার্ক তাদের ফেক পরিচয় তুলে ধরে। তবে হ্যান্স ল্যান্ডা তো আগেই বুঝে গিয়েছিল যে এরাই আসলে ছদ্মবেশী, তাই সে তাদের ফেক নামগুলো তাদের মুখ দিয়ে 3 বার করে বলায়, আর সে স্পষ্ট খেয়াল করে তাদের কথায় আমেরিকান টান স্পষ্ট। অতঃপর হ্যান্স তাদের টিকিট চেক করে এলডোরেন আর তার দুই সঙ্গীকে ভিতরে যেতে দেয়। অন্যদিকে সুজানা আর মার্সেল কিভাবে নাইট্রেট ফিল্মগুলো জ্বালাবে সেই প্ল্যান করছে, আর তাদের প্ল্যান মোতাবেক মার্সেল সিনেমার প্রিমিয়ারের পর্দার পেছন থেকে এই ফিল্মগুলোতে আগুন ধরিয়ে দিবে এই সিদ্ধান্ত নেয়। অন্যদিকে হ্যান্স ল্যান্ডা এলডোরেনের দুই সঙ্গীকে যেতে দেওয়ার পর হঠাৎ হ্যামারস্মার্ককে একটা আলাদা রুমে ডেকে নিয়ে যায় এবং সেখানে গিয়েই সে হ্যামারস্মার্ককে একটা চেয়ারে বসায় আর তাকে বলে তার পাটা দেখাতে। তখন হ্যামারস্মার্ক ইতস্ত করে, কিন্তু হ্যান্সের নির্দেশ তার মানতেই হবে। তখন হ্যান্স হ্যামারস্মার্কের পা থেকে তার জুতোটা খুলে ফেলে এবং তাকে বলে তার কোটের পকেটে দেখতে, আর তার কোটের পকেট থেকে বের হয় সেই সরাইখানায় ফেলে যাওয়া জুতোটা। হ্যান্স জুতোটা হ্যামারমার্কের পায়ে
পরিয়ে দেখে এবং জুতোটা তার পায়ে পারফেক্টলি ফিট হয়ে যায়। আর এটা দেখেই হ্যামারস্মার্ককে কিছু বলার সুযোগ না দিয়েই ল্যান্ডা তার উপর ঝাঁপিয়ে পড়ে। হ্যামারস্মার্কের দম বন্ধ হয়ে আসতে থাকে। সে প্রাণপণে চেষ্টা করতে থাকে হ্যান্সের হাত তার গলার কাছ থেকে সরিয়ে নিতে, কিন্তু সে ব্যর্থ হয় এবং কিছুক্ষণের মধ্যেই এভাবেই তার জীবন চলে যায়। হ্যামারস্মার্ককে গলা টিপে হত্যা করার পর হ্যান্স লান্ডা তার গার্ডদেরকে টেলিফোন করে সাদা স্যুট পরিহিত এলডোরেনকে ধরতে বলে। আর সাথে সাথে হ্যান্সের জার্মান সঙ্গীরা গিয়ে এলডোরেনকে মাটিতে ফেলে দিয়ে চেপে ধরে এবং তাকে একটা রুমে নিয়ে যায়। আর সেখানে তার সামনে ছিল হ্যান্স লান্ডা। এলডোরেন আর হ্যান্স দুজনের কণ্ঠ শুনেই দুজনকে চিনতে পারে। হ্যান্স লান্ডা এলডোরেনকে বলে সে অনেক দিন ধরেই তাকে ছোঁয়ার জন্য অপেক্ষা করছিল। আর এই বলেই হ্যান্স তার মুখের উপর একটা আঙুল রাখে। এলডোরেন তখন তার মাথা দিয়ে এক বাড়ি মারে হ্যান্সের মাথায়। এতে হ্যান্স একটু দূরে সরে গেলেও নিজেকে সামলে নেয় এবং তার সঙ্গীদেরকে নির্দেশ দেয় তাকে প্রাইভেট সেলে নিয়ে যেতে। এলডোরেনের সাথে তার টিমমেটের আরেক মেম্বার ইউটোভিচকে একই গাড়িতে করে সেই সেলে নিয়ে যাওয়া হয়। তখন হ্যান্স এলডোরেনকে বলে তার সামনে একটি টেলিফোন আছে, সুতরাং সে চাইলেই এখন থিয়েটারে একটা টেলিফোন করে হিটলার, গবেলস এবং তার অন্যান্য সঙ্গীদেরকে সেখান থেকে সরিয়ে ফেলতে পারে। ফলে এলডোরেনের দুই সঙ্গী সেখানে এক্সপ্লোশন ঘটালেও হিটলারের দল বেঁচে যাবে। হ্যান্স ল্যান্ডা বলে সুতরাং হিটলারকে বাঁচানোর পুরোপুরি তার হাতে, কিন্তু সে এলডোরেনের সাথে একটা চুক্তি করতে চায়। আসলে হ্যান্স এবার নিজেও চায় এই যুদ্ধ শেষ হোক, তাই হ্যান্স এলডোরেনের কোনো উচ্চপদস্থ কমান্ডিং অফিসারের সাথে কথা বলতে চায় এবং সে শর্ত দিবে সিনেমা হলে ফোন না করার, আর তার বিনিময়ে তার সকল অপরাধ ক্ষমা করে দিতে হবে। আর এটি বাস্তবায়নের জন্য হ্যান্স সেখানে একজন রেডিও অপারেটরও নিয়ে এসেছে। তাদের এই কথাবার্তার ফাঁকে সিনেমাও শুরু হয়ে গিয়েছে। সিনেমার মাঝপথেই এলডোরেনের দুই সঙ্গী ডনি এবং ওমার হল থেকে উঠে বেরিয়ে যায়। আর ওদিকে মার্সেল এবং সুজানও হল জ্বালিয়ে দেওয়ার সব প্রস্তুতি সম্পূর্ণ করে নেয়। মার্সেল গিয়ে অডিটোরিয়ামের মেন দরজা পুরোপুরি লক করে দেয়। এরপর সে হলের জায়ান্ট স্ক্রিনের পেছন থেকে হলে ঢুকে এবং দেখা যায় সেখানে জড়ো করা হয়েছে অসংখ্য নাইট্রেট ফিল্ম। আর হ্যান্স লান্ডা এইদিকে এলডোরেনের কমান্ডারের সাথে কথা বলছে এবং তার শর্তগুলো শোনার পর যে কারো চোখ কপালে উঠে যাবে। সে আসলে ছিল বিশাল মাপের চালাক আর পোল্টিবাজ একজন লোক। হ্যান্স শর্ত দিচ্ছে যে তাকে অপারেশন কিনোর একজন আন্ডারকভার এজেন্ট হিসেবে ঘোষণা করতে হবে এবং এইটাও অ্যানাউন্স করতে হবে যে সে শুরু থেকে জার্মান সৈন্যদের মধ্যে ছদ্মবেশে ব্রিটিশ আমেরিকান অ্যালাইড ফোর্সের হয়ে কাজ করছে এবং অপারেশন কিনোতে সে নিজের প্ল্যানে হিটলারকে এই সিনেমা হলে নিয়ে এসেছে, অর্থাৎ হিটলারকে মারার পুরো ক্রেডিট তাকে দিতে হবে। এছাড়াও তার সাহসী ভূমিকার জন্য তাকে সম্মানসূচক হিসেবে মেডেল আর আমেরিকায় একটা প্রাইভেট আইল্যান্ড দিতে হবে। মানে সোজা ভাষায় যদি বলি তাহলে সে পরিস্থিতির সুযোগ নিয়ে পুরোপুরি ভিলেন থেকে হিরো হয়ে যেতে চাইছে। অতঃপর কমান্ডিং অফিসারের সাথে কথা বলা শেষে সে ফোনটা এলডোরেনকে দেয়। তখন অফিসার এলডোরেনকে বলে হ্যান্স আর তার এক সঙ্গী তাদেরকে বন্দুকের মুখে রেখে স্যারেন্ডার করার জন্য যাবে। তখন এলডোরেন তার অফিসারের অর্ডার বুঝতে পারে। ওদিকে সিনেমা হলে জোলারের স্নাইপিং শটে দৃশ্য চলছে আর তার একের পর এক গুলিতে ব্রিটিশ আর আমেরিকানরা মারা যাচ্ছে। গবেলস ও হিটলার সিটে বসে বসে এসব দেখে হাসিতে গড়িয়ে পড়ছে। সিনেমার মাঝপথে হঠাৎ জোলার তার সিট থেকে উঠে যায় এবং সে চলে আসে সুজানার প্রজেকশন রুমে। তখন সুজানা তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এসেছে, আর জোলার তখন উত্তর দেয় যে সে নিজে 300 জনকে মারলেও সিনেমার পর্দায় এসব দেখতে তার ভালো লাগছে না, তাই সে এখানে সুজানকে বিরক্ত করতে চলে এসেছে। আর এটা শুনে সুজান তাকে চলে যেতে বলে। তার মুখের উপর দরজা বন্ধ করতে চায়, কিন্তু জোলার তখন দরজা ঠেলে আবার ভিতরে ঢুকে পড়ে। সে কিছুটা রেগে গিয়ে বলতে থাকে সুজানা তাকে এভাবে বের করে দিতে পারে না। তখন সুজানা তাকে দরজাটা ভেতর থেকে লক করতে বলে। এই কথা শুনে জোলার প্রথমে
প্রথমে অনেকটা অবাকই হয়ে যায়। এরপর সে দরজা বন্ধ করতে গেলে পিছন থেকে সুজানা তার পিঠে গুলি চালিয়ে দেয়। অতঃপর সুজানা জোলারকে ঘুরিয়ে দেখতে গেলে জোলার তার হাতের একটি পিস্তল দিয়ে সুজানার উপর গুলি চালিয়ে দেয়। গুলির আঘাতে সুজানাও মেঝেতে পড়ে যায়। তখন জোলার মরতে মরতে আরও একটা গুলি চালিয়ে সুজানার মৃত্যু নিশ্চিত করে এবং এরপর নিজেও মারা যায়। অন্যদিকে হলের স্ক্রিনে ফিল্মের মাঝেই হঠাৎ করে সুজানের শুট করা দৃশ্যটি চলে আসে, যেই দৃশ্যে সুজানা সবাইকে বলছে তোমরা সবাই মারা যেতে চলেছ, আর এটি বলেই সে হাহা করে হাসতে থাকে। এই দৃশ্য দেখে সেখানে থাকা সবাই ভড়কে যায় আর হিটলার নিজেও তার চেয়ার ছেড়ে উঠে পড়ে। সেই মুহূর্তেই সুজানার বয়ফ্রেন্ড মার্সেলো তার আধপোড়া সিগারেটটা নিক্ষেপ করে নাইট্রেট ফিল্মের রিলগুলোর উপর, আর সাথে সাথেই ধাউ ধাউ করে সেখানে আগুন জ্বলে ওঠে। এদিকে ডনি আর ওমারও তখন নিজেদের প্ল্যান নিয়ে ব্যস্ত ছিল। তারা হল থেকে বেরিয়ে গার্ডদেরকে শ্যাম্পেন দেওয়ার নাম করে কয়েকজনকে মেরে দিয়েছিল এবং যখন তারা উপর থেকে দেখতে পায় নিচে আগুন জ্বলছে আর হলের সবাই হুড়োহুড়ি করছে, তখন তারা নিজেদের বন্দুক তুলে নিচের লোকেদের উপর এলোপাথারি গুলি ছুটতে শুরু করে। একে তো আগুন, তার উপর দরজা বন্ধ, তার উপর দিয়ে চলছে গুলি। হলের দর্শকদের পালাবার আর কোনো পথ নেই। কেউ আগুনে পুড়ে, কেউ গুলি খেয়ে একের পর এক মারা যেতে থাকে। সেই মুহূর্তে হঠাৎ করেই পুরো হলেই বিশাল একটি বিস্ফোরণ হয় আর বিস্ফোরণে প্রায় পুরো হলটাই উড়ে যায়। ভিতরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অন্যদিকে হ্যান্স আর তার রেডিও অপারেটর হারমার কথা মতো এলডোরেন আর ইউটোভিচকে সাথে নিয়ে স্যারেন্ডার করতে যাচ্ছে। হারমার একটা বনের মাঝে গিয়ে আমেরিকার লাইনের সামনে গাড়ি থামায়। মূলত এখান থেকেই এলডোরেনের তাদেরকে ড্রাইভ করে নিয়ে যাওয়ার কথা। তাই হ্যান্স তার নিজের গুলি এবং চাকু এলডোরেনের হাতে তুলে দেয়। এরপর সে ইউটোভিচকে আদেশ করে হ্যান্সের হাত বেঁধে দিতে, আর সাথে সাথেই শুট করে হারমার কে মেরে ফেলে। আচমকা এই অবস্থা দেখে হ্যান্স চমকে ওঠে এবং এলডোরেনকে বলতে থাকে এমনটা তো হবার কথা ছিল না। এটি বলেও তাকে হুমকি দেয় যে এলডোরেন যদি এমনটা করে তাহলে সে তার হাই কমান্ডো থেকে শাস্তি পাবে। কিন্তু এলডোরেন তার কথা কানেই দেয় না। সে ইউটোভিচকে বলে হারমানের মাথার ছাল তুলে নিতে, আর ইউটোভিচ এই কাজটা বাস্টার টিমে জয়েন হওয়ার পর থেকেই করে আসছে। আর তখন এলডোরেন হ্যান্স ল্যান্ডাকে বলে যখন তুমি মেডেল পাওয়ার পর আমেরিকার আইল্যান্ডে ছুটি কাটাবে তখন তো তুমি ইউনিফর্ম খুলে ফেলবে, তাই তোমাকে আমি এমন একটা জিনিস দেব যেটা তুমি খুলে বা মুছে ফেলতে পারবে না। এরপর সে হ্যান্স ল্যান্ডার কপালে ছুরি দিয়ে সেই চিহ্নটি খোদাই করা শুরু করে। হ্যান্সের কপাল থেকে রক্ত ঝরতে থাকে। তখন ডিজাইনটা শেষ করার পর এলডোরেন আর ইউটোভিচ দুজনেই হ্যান্সের কপালের দিকে তাকিয়ে হেসে ফেলে। আর এলডোরেন বলে নিঃসন্দেহে এই ডিজাইনটা আজ পর্যন্ত করা সবচেয়ে বেস্ট ডিজাইন। আর এভাবেই শেষ হয়ে যায় এই বাস্টার টিমের রোমাঞ্চকর কাহিনী। তো যাই হোক, এখন বাজে সকাল 5:30। তবে সত্যি যদি বলি তাহলে কিছু ত্রুটির জন্য আমার এই ভয়েস রেকর্ডটি করতে কম হলেও 6 ঘন্টারও বেশি সময় লেগে গিয়েছে। সুতরাং সোজা ভাষায় যদি বলি তাহলে আমার এই ভিডিওটি রেকর্ড করতে আমার কন্টিনিউয়াসলি 6 ঘন্টা ধরে কথা বলা লেগেছে। আসলে কিছু কিছু ভিডিওর জন্য আমাদের ধারণার চাইতেও অনেক বেশি কাজ করার প্রয়োজন পড়ে যায়। তাই অন্তত এই ভিডিওটির জন্য আপনাদের কাছে একটি লাইক এবং কমেন্টের অনুরোধ রইল। আশা করছি আপনারা কার্পণ্যতা করবেন না। আর সত্যি যদি বলি তাহলে আমি আজকে অনেক বেশি টায়ার্ড, তাই আজকে আর কোনো কথাবার্তা না বলে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।